ভারত বাংলাদেশ সীমান্তের উত্তেজনা এখন চরমে বিরাজ করছে। ভারত সরকার ৪-৫ থেকে বাংলাদেশের সীমানার ভেতরে মানুষ ঢুকিয়ে দিতে শুরু করেছে। সেসব আবার ঠেকিয়ে দিচ্ছে বাংলাদেশের বিজিবি এবং সাধারণ জনগণ। ফলে এক এক সীমান্ত থেকে ভেসে আসছে এক একটি হৃদয় বিদারক ঘটনা। ভারতের বিজেপি সরকার বরাবরই মুসলিম বিদ্বেষী, তাদের নেতাদের এক এক সময়ের বিদ্বেষমূলক বক্তব্য আমরা শুনেছি। সিএএ এবং এনআরসির ফাঁদে পড়ে ভারতের যেই লাখ লাখ মুসলিম নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছে তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো বক্তব্যও বিজেপির নেতারা একাধিকবার দিয়েছে। তবে এত কিছুর পরেও বাংলাদেশ সীমান্তে কিছুটা শান্ত অবস্থা ছিল, কারণ লম্বা সময় পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, মানে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল না। কিন্তু এবার পশ্চিমবঙ্গেও ক্ষমতায় চলে এসেছে বিজেপি, আর সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছেন চরম মুসলিম বিদ্বেষী শুভেন্দু অধিকারী, যিনি কিনা কাশ্মীর হামলার ঘটনার সময় স্পষ্টভাবে বলেছিলেন যে ইসরায়েল যেভাবে গাজার মুসলিমদেরকে শেষ করে দিয়েছে ঠিক সেইভাবে তারাও ভারত থেকে মুসলিমদেরকে শেষ করে দিবে। আর এইরকম একজন মানুষ যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয় তখন ধারণা করাই যায় যে পশ্চিমবঙ্গের সীমান্তে আসলে কি কি হতে পারে। এবং নির্বাচনের ফলাফল বেরোনোর পরেই এই আশঙ্কাটা প্রকাশ করা হয়েছিল যে এবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে ভারতের পক্ষ থেকে মানুষজনকে ঠেলে পাঠানো শুরু করা হবে, এবং দুঃখজনকভাবে সেটাই শুরু হয়েছে। গত ৪ জুন ২০২৬ তারিখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ২৮ জন মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে চলে যায়। টের পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে বাংলাদেশে ঢুকতে বাধা দেয়, তাই তারা বাংলাদেশে আর ঢুকতে পারেননি। কিন্তু ওইদিকে বিএসএফও কিন্তু তাদেরকে আর ফিরিয়ে নেয়নি। ফলে এই ২৮ জন মানুষ নোম্যান্স ল্যান্ডে আটকে যায়। টানা ২ দিন তারা দেশ হারা হয়ে খোলা আকাশের নিচেই সময় কাটাতে থাকে, বৃষ্টিতে ভিজে ভিজে অপেক্ষা করতে থাকে তাদের ভাগ্যের পরবর্তী খেলা দেখার জন্য। এই ২৮ জনের মধ্যে ছিলেন ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু। শেষ পর্যন্ত বাংলাদেশে পুশিন করতে না পেরে চুপিসারে বিএসএফ কিন্তু সেই ২৮ জনকে ৬ তারিখ রাতে ফিরিয়ে নিয়ে যায়। এবং ওই একই রাতে নওগাঁ সীমান্তে আরো ১৭ জনের সাথে এই একই রকম ঘটনা ঘটে। ৩১ মে যশোরের সাদিপুর সীমান্তে নারী এবং শিশু সহ ১০ থেকে ১২ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। ৭ জুন রাতে জামালপুর রহিমপুর গ্রামের বিপরীতে ১০৮০ নম্বর পিলার এলাকায় কয়েকটি ভারতীয় গাড়ি এবং বিএসএফ সদস্যদের উপস্থিতি দেখা যায়। গ্রামবাসীরা লাঠিসোঁটা এবং টর্চ লাইট নিয়ে রাতভর পাহারা দেন, পুশিন ব্যর্থ হয়। একই জেলায় ৮ জুন মধ্যরাতে বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় ১৮ জন ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা করা হয়। ৩৫ বিজিবি ব্যাটালিয়ন সেটা রুখে দেয়। সবচেয়ে বড় ঘটনাটি ঘটে জামালপুর কুড়িগ্রাম সীমান্তে ৮-৯ জুন রাতে। সেই রাতে ৮টি পৃথক বিওপি এলাকায় ট্রাকে করে শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা করে ভারত। কুড়িগ্রামের রৌমারী এবং চর রাজীবপুর উপজেলার সীমান্তে এই ঘটনা ঘটে। সেদিন রাতে ভারত সীমান্তের লাইট হঠাৎ করে যখন বন্ধ করে দেয় তখনই সন্দেহ হয় বিজিবির, এবং বিজিবি তখন সতর্ক অবস্থানে চলে যায়। পরে বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা মিলে ভারতের সব চেষ্টা ব্যর্থ করে দেয়। আবার ওইদিকে ৫ জুন লালমনিরহাট জেলার হাতিবান্ধা, পাটগ্রাম এবং আদিতমারি সীমান্তে মোট ৩৩ জনকে পুশিনের চেষ্টা করা হয়, যেটাও প্রতিহত করে আমাদের বিজিবি। একই দিনে আবার পঞ্চগড় সদর সীমান্ত এলাকায় নারী এবং শিশু সহ ১০ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, সেটাও রুখে দেয় বিজিবি। পরের দিন মানে ৬ জুন মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে ৭ জনকে প্রবেশ করানোর চেষ্টাও প্রতিহত করা হয়। এইরকম ঘটনা আরো বহুত আছে। তার মানে মোটামুটি সকল সীমান্ত দিয়েই কিন্তু ভারত চেষ্টা চালাচ্ছে যে বাংলাদেশের ভেতরে মানুষ ঠেলে দেওয়ার। কিন্তু আমাদের বিজিবি এবং স্থানীয় এলাকাবাসী ভারতের এসব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ না হয় নিজেদের কথা ভেবে এসব প্রতিহত করে দিচ্ছে, কিন্তু ভারত যেইভাবে তাদের মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে এবং পাঠাতে না পেরে সীমান্তে ফেলে রেখে চলে যাচ্ছে, তাতে এই মানুষগুলোর ভবিষ্যৎ একবারও কি আমরা এইটাকেও ভেবে দেখেছি? এই বিশাল পৃথিবীতে কত জঙ্গল পড়ে আছে, মরুভূমি পড়ে আছে, অথচ একটা দেশ তাদের দেশে এই মানুষগুলোকে সামান্য থাকার জায়গাটুকু দিতে নারাজ। ভারত ঠিক কেন এমন আচরণ করছে তার ব্যাখ্যা আমরা একটু পরেই জানবো। তবে এই যে চারদিক থেকে পুশিনের খবর আসতেছে, এইটা আসতেছে মূলত বিজিবি যেসব পুশিন আটকাতে পেরেছে সেগুলোর, এবং যেসব সীমান্তে বিজিবি অ্যাক্টিভ ছিল সেসব সীমান্তের। কিন্তু অন্যগুলোর খবর কি? কিংবা এখন না হয় বিজিবি অ্যাক্টিভ আছে, একটা লম্বা সময় তো আমাদের বিজিবি এমন অ্যাক্টিভ ছিল না,
তখন কি পুশিন হয় নাই? হাসিনা আমলে 2024 সালে কুড়িগ্রামে গিয়েছিলাম ভিডিওর কাজে। নাগেশ্বরী উপজেলার এক সীমান্তে অবস্থান করার সময় একটা অদ্ভুত চিত্র চোখে পড়েছিল। সীমান্তে বাংলাদেশে একটা কাঁচা রাস্তা, পাশেই বাংলাদেশিদের ধানের ক্ষেত, আর ধানের ক্ষেতের সামান্য একটু পরেই ভারত বাংলাদেশ সীমান্তের খুঁটি, আর সেই খুঁটির আরো বেশ খানিকটা দূরে ভারতের কাঁটাতার। কাঁটাতারের এই পারে এসে বাংলাদেশের ধানের ক্ষেতের একদম পাশ ঘেঁষে ভারতীয় বিএসএফ নিয়মিত দূরত্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে টহল দিচ্ছিল। ক্ষেতের আইল দিয়ে ঘুরতে ঘুরতে বাংলাদেশের ভেতরেও প্রবেশ করে ফেলতেছিল তারা, অথচ দৃষ্টি সীমার মধ্যে কোনো বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী চোখে পড়েনি। বিএসএফ এর দাপট ওই সময় এতটাই ছিল যে বাংলাদেশের সীমান্তের যে রাস্তাটা, সেই রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু বিএসএফ ধমক দিয়ে বন্দুক দেখিয়ে আমাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছিল, কোনোভাবেই দাঁড়াতে দিচ্ছিল না। কয়েকজন কৃষক ধান কাটার জন্য খেতে যাওয়ার চেষ্টা করছিলেন, তাদেরকেও খেতে ঢুকতে দেওয়া হচ্ছিল না। যেহেতু ওই সময় বিএসএফ মন চাইলে সীমান্তে গুলি চালাতো, তাই বাংলাদেশের সীমানার মধ্যে থেকেও বাংলাদেশিরা ভয়ে ভয়ে মুভ করত, সীমান্তবর্তী রাস্তা এবং খেতে না গিয়ে এদিক সেদিক লুকিয়ে থাকতো। এইটা আমার নিজের দেখা সেদিনকার ঘটনা। আমি জানি না ওই দিন ওই সীমান্তে ঠিক কি হয়েছিল তখন, তবে আমি এইরকম একটা পরিস্থিতি দেখেছিলাম। স্থানীয়দের সাথে কথা বলে শুনেছিলাম মাঝে মাঝে নাকি এইরকম আচরণ করা হতো, আর আমাদের বিজিবি সদস্যরা তখন মাঝে মাঝে এসে এক চক্কর ঘুরে যেত, জাস্ট দরকারের সময় তাদেরকে খুঁজেও পাওয়া যাইতো না। আমি নিজেও আশেপাশে খুঁজে একজন বিজিবি সদস্যকেও পাইনি। তো ওই রকম পরিস্থিতিতে তখন যে ব্যাপক পরিমাণে পুশিন হয় নাই তার নিশ্চয়তা কি? হয়তো এখনকার চাইতেও তখন বেশি পুশিন হয়েছে, কিন্তু নিউজ হয় নাই। ভয়ে বিজিবি এবং এলাকাবাসীও আর বাধা দেয় নাই। অস্বাভাবিক না, কিন্তু এমনটা হতেই পারে। আর এগুলো কোনোটাই বিচ্ছিন্ন কোনো ঘটনা না। গত বছরের মে মাস থেকে এই বছরের মে মাস পর্যন্ত মোট 2463 জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারত, এবং এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ ইতিমধ্যেই ভারতকে 12 থেকে 13টি কূটনৈতিক চিঠি দিয়েছে, কিন্তু পুশিন থামে নাই। প্রশ্ন হচ্ছে ভারত এইটা কেন করতেছে? দেখেন, ভারতের বিজেপি সরকার কিন্তু বরাবরই মুসলিমদেরকে দূরে সরিয়ে দিতে চায় এবং হিন্দুত্ববাদী রাজনীতি করতে গিয়ে, হিন্দুদের খুশি করতে গিয়ে এই ধরনের কাজ করা বজায় রাখে। তবে সাম্প্রতিক সময়ের এই অতিমাত্রায় পুশিন চেষ্টার কারণ বুঝতে হলে বেশ কয়েকটা ঘটনা আমাদেরকে দেখতে হবে। প্রথমত, কাশ্মীরের পেহেলগাম হামলা এবং মুসলিম ক্র্যাকডাউন। 2025 সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে একটা সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল হিন্দু। আর এই হামলাকে ভারত সরকার রাজনৈতিকভাবে কাজে লাগানো শুরু করে। এইটাকে ইস্যু করে ভারতে মুসলিম বিদ্বেষ বাড়াতে থাকে। এই হামলার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যগুলোকে 30 দিনের মধ্যে অবৈধ অভিবাসীদের শনাক্ত, চিহ্নিত এবং বহিষ্কার করার নির্দেশ দেয়। সেই সাথে প্রতিটি জেলায় আটক কেন্দ্র তৈরির নির্দেশও দেওয়া হয়। আর এরপর থেকেই শুরু হয় ক্র্যাকডাউন। তবে প্রকৃতপক্ষে যা হয়েছে তা দেখলে বোঝা যায় যে এই ক্র্যাকডাউনের মূল টার্গেট আসলে কারা ছিল। হিউম্যান রাইটস ওয়াচ বলছে বিজেপি শাসিত মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, দিল্লি সহ একাধিক রাজ্যে ব্যাপকভাবে বাংলাভাষী মুসলিম শ্রমিকদের গ্রেপ্তার করা হয়। তখন তাদের পরিচয়পত্র ছিঁড়ে ফেলা হয় এবং মারধর করা হয়। ডয়েচে ভেলের প্রতিবেদনে শ্রমিকদের কিন্তু সাক্ষ্যও আছে। আধার কার্ড ছিঁড়ে বন্দুকের মুখে সীমান্ত পার করানো হয়েছে তাদেরকে। মুম্বাই পুলিশ একদিনে প্রায় 112 জনকে বিমানে করে এনে আসামের সীমান্তে নিয়ে গিয়ে বাংলাদেশে ঠেলেও দিয়েছিল। প্রশ্ন হচ্ছে, এদের সবাই কি অবৈধ বাংলাদেশী? নেত্র নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে যে বহু ভারতীয় মুসলিম নাগরিককেও পুশিন করা হয়েছে, যারা কোনোদিন বাংলাদেশে যায়ই নাই। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের বীরভূম থেকে সোনালী বিবি এবং সুইটি বিবি সহ 6 জনের বহিষ্কারাদেশকে বেআইনি ঘোষণা করে তাদের ফিরিয়ে আনার নির্দেশও দিয়েছে। মানে অবৈধ নাগরিকের কথা বলে মূলত ভারতীয় মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে তখন, এবং এখনো মোটামুটি সেটাই হচ্ছে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে বিজেপির জয় এবং ডিটেক্ট, ডিলেট, ডিপোর্ট। এবছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট, মানে অবৈধ অভিবাসীদেরকে শনাক্ত করো, ভোটার তালিকা থেকে মুছে ফেলো এবং তাদেরকে বহিষ্কার করো। আর ক্ষমতায় আসার পর তিনি জানিয়েছেন গত 1 মাসে প্রায় 5000 জনকে বহিষ্কার করা হয়েছে। তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। আল জাজিরা জানিয়েছে এই বহিষ্কার শুধু মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য, হিন্দু এবং অন্য ধর্মের মানুষরা এখানে ছাড় পাবেন। অর্থাৎ একই পরিস্থিতিতে একজন হিন্দু থাকতে পারবেন, একজন মুসলিম থাকতে পারবেন না। মানে এখানেও
চরম মুসলিম বিদ্বেষ। আর নির্বাচনের আগেও তিনি বলেছিলেন যে ভারতে মুসলিমরা থাকতে পারবে না, সেটাই হয়তো বাস্তবায়নের চেষ্টা করছেন তিনি। তৃতীয়ত, এই বৈষম্যের পিছনে একটা আইনি কাঠামো আছে যেটা বছর কয়েক আগেই তৈরি হয়েছিল। 2019 সালে ভারতের সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ পাশ হয়। এই আইনে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং খ্রিস্টানদের নাগরিকত্বের পথ দ্রুত তৈরি করে দেওয়া হয়। কিন্তু এই আইনে মুসলিমদের নাম নাই, যারা অন্যান্য দেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ভারতে প্রবেশ করেছিল তাদেরকে ভারতের নাগরিক হওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু মুসলিমদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না। আরে ভাই, 1947 সালে বা তার আগে ব্রিটিশ ভারতে তো আসলে কে কোন জায়গা থেকে কিভাবে কোন পাশে গেছে তার কোনো ঠিক নাই। এবং 47 সালেতে এমন ঘোষণাই ছিল যে যার যে দেশ ভালো লাগে সে সেখানে চলে যাবে। এখন এতদিন পরে এসে যদি ওই সময়ের স্থানান্তরিত হওয়া মানুষদেরকে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে তো সমস্যা। এটা তো স্পষ্টভাবে ধর্মবিদ্বেষ। যাই হোক, 2019 সালের এই একই সময়ে এনআরসি বা জাতীয় নাগরিক নিবন্ধন প্রকাশিত হয়। মানে কে কে আসামের নাগরিক তার একটা লিস্ট বের হয়, সংশোধিত লিস্ট। আর এই তালিকা থেকে প্রায় 20 লক্ষ মানুষ বাদ পড়ে যায়, যাদের বেশিরভাগই মুসলিম। দেখেন, আসামের এই মুসলিমদেরকে কিন্তু ব্রিটিশ ভারতে ব্রিটিশ সরকার কলকাতা, ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা ইত্যাদি অঞ্চল থেকে আসামে নিয়ে গিয়েছিল আসামের জঙ্গল সাফ করে সেখানে চা চাষের ক্ষেত্রে কাজে লাগানোর জন্য। মানে সরকারি সিদ্ধান্তে মানুষগুলো ওইখানে গিয়েছে, সেখানে সরকারি সিদ্ধান্তে কাজও করেছে, যুগের পর যুগ সেখানে বসবাস করে সেখানেই স্থায়ী হয়ে গেছে। আর এতদিন পরে এসে আইনের ফাঁক ফুকর বের করে তাদেরকে আসামের নাগরিকের লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। মানে কি একটা অবস্থা। আবার নামের বানান ভুল বা সামান্য কাগজপত্রের সমস্যায় পড়ে অনেক প্রকৃত ভারতীয় নাগরিকরাও কিন্তু এই লিস্ট থেকে বাদ পড়ে গিয়েছে। এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়াই ভারত সরকারের উদ্দেশ্য। এবং আসামে কিন্তু এখন 6টি আটক কেন্দ্র রয়েছে যেখানে আটকা আছেন বেশিরভাগই বাংলাভাষী মুসলিম। তার মানে সিএএ এবং এনআরসি মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে এনআরসি থেকে বাদ পড়া মুসলিমরা কার্যত রাষ্ট্রহীন, আর সিএএ তাদের আবার নাগরিকত্বও দেয় না, ফলে তারা আইনের ফাঁকে আটকা পড়ে আছে। এই মানুষগুলোকে এখন অবৈধ বাংলাদেশি বলে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বললেন যে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রক্রিয়া আছে, আগে নাগরিকত্ব যাচাই হবে, তারপর প্রত্যাবাসন। মানে ভারত রাষ্ট্রের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আইনের মাধ্যমে যদি তারা প্রমাণ করতে পারে যে ওই মানুষগুলো বাংলাদেশের নাগরিক, তাহলে তারা তাদেরকে বাংলাদেশে পাঠাবে। কিন্তু সমস্যা তো সেই আইনের মধ্যেই। হ্যাঁ, যদি এমন হয় যে সাম্প্রতিক সময়ে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেছে এবং ভারত তাকে ধরতে পেরেছে, তবে তাকে ফেরত নিতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ভারত তো প্রকৃতপক্ষে তাদের সিএএ এবং এনআরসির মাধ্যমে বাদ পড়ে যাওয়া লাখ লাখ মুসলিমদেরকে বাংলাদেশে ঠেলে দিতে চাইছে। এবং বাস্তবে যা হচ্ছে সেটা ভারতের রাষ্ট্রীয় বক্তব্যের সাথে মেলেও না। হিউম্যান রাইটস ওয়াচ জানাচ্ছে যাচাই বাছাই ছাড়াই বহিষ্কার করা হচ্ছে এবং যাদের পরিচয়পত্র আছে তাদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সুপ্রিম কোর্ট বলেছে যে বিদেশি ঘোষিত হলে যে কোনো উপায়ে তাকে ফেরত পাঠাতে হবে। মানে হিসাব পাতি যাচাই বাছাই বড় কথা না, মন চাইছে তাই পুষিন করে দিলাম। কারণ সুপ্রিম কোর্ট তো কথা বলছে তাদের নিজস্ব আইনের ভিত্তিতে, তারা বানাইছে, সেই অনুযায়ী তারা অবৈধ ঘোষণা করতেছে এবং তারা পুষিন করতেছে। আলটিমেটলি ওই মানুষগুলোর ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক স্টাডি করলে তারা কিন্তু আসলে এরকম অবৈধ হয়ে পড়ার কথা না। তার মানে সত্যি কথা হলো, মুসলিমদের প্রতি ভারত সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা এই পুষিনের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। একজন হিন্দু শ্রমিক যদি একই পরিস্থিতিতে থাকেন তাকে বহিষ্কার করা হবে না, কিন্তু একজন মুসলিম শ্রমিক হলে তিনি অবৈধ বাংলাদেশী। আর এই পুরো ব্যাপারটা আসলে মানবাধিকারের চরম লঙ্ঘন, কিন্তু ভারত এসবের তোয়াক্কা করছে না। হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্ট করে বলছে যে ভারত আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। নন রিফলমেন্ট নীতি অনুযায়ী কোনো দেশ কোনো মানুষকে এমন জায়গায় পাঠাতে পারবে না যেখানে তার জীবন বিপদে পড়তে পারে এবং যেখানে সে যেতে চায় না, কিন্তু ভারত সেটাই করছে। তবে আসার কথা হচ্ছে বাংলাদেশ এখন আর এই পুশিন ইস্যুতে কোনো ছাড় দিচ্ছে না। সীমান্তে বিজিবি সাহস নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ভারতের বিএসএফ এর সাথে চোখে চোখ রেখে কথা বলছে এবং পুশিনগুলো ঠেকিয়ে দিচ্ছে। সেই সাথে বিজিবির সাথে ঢাল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এদেশের সাধারণ মানুষ। কিন্তু এই জায়গাতেই ঘটছে এক একটি হৃদয় বিদারক ঘটনা। নির্দয় ভারত এবং বিএসএফ এক একটি গ্রুপকে সীমান্তের এপারে ঠেলে দেয়, আর দেশের বাস্তবতা এবং পরিস্থিতি বিবেচনা করে কঠোর হৃদয়
নিয়ে সেই মানুষগুলোকে আটকে দেয় বিজেপি। মাঝখানে আটকা পড়ে যায় সেই দেশহারা মানুষগুলো, যাদের পূর্বপুরুষ হয়তো একটু ভালো থাকার আশায় সেই ব্রিটিশ আমলে ওই পারে গিয়েছিল, ভেবেছিল পুরোটাই তো আমার দেশ, এক জায়গায় থাকলেই হইল। কিন্তু এত বছর পরে এসে সে জানতে পারতেছে যে আসলে কোনোটাই তার দেশ না, কেউ তাদেরকে নিতেও চায় না। যে দেশটাকে তারা এতদিন নিজের বলে মনে করে এসেছে, যে দেশের জন্য এতদিন কাজ করেছে, আজ তার ধর্ম পরিচয় তাকে সেই দেশ থেকে বের করে দিয়েছে। একটা দেশের সরকার কিভাবে এতটা অমানবিক হয়?